আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে অতি উত্তম বা পারফেক্ট ক্যান্সার চিকিৎসা। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। নিজ নিজ প্রোফাইলে আজকের এই ক্যান্সার আনসার লাইভটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের ভিতরে ক্যান্সার রোগীদের মধ্যে অতি সচেতন কিছু রোগী রয়েছেন, বা রোগীর স্বজন রয়েছেন, বা তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা চিন্তা করেন তার ক্যান্সার চিকিৎসাটা যাতে অতি উত্তম বা অতি পারফেক্ট হয়, অর্থাৎ তার চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না থাকে। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছুই ত্রুটিমুক্ত নয়, কোনো কিছুই পরম নয়, সব কিছুই আপেক্ষিক। ক্যান্সার এমন একটি রোগ যে রোগটি খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ একটা ক্যান্সার কোষ 2টা 4টা 8টা 10টা 8টা 16টা 64টা, তারপরে 128 512, এইভাবে 1000 2000 4000 8000, মানে এইভাবে কিন্তু 2 টাইমস মাল্টিপ্লাই করতে 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 এটা কিন্তু বাড়ে। অর্থাৎ একটা ক্যান্সার কোষ যদি 10 বার বিভাজিত হয় তাহলে কিন্তু 1000 কোষে পরিণত হয়, তখন কিন্তু 20টা কোষ হয় না। এইভাবে লাফিয়ে লাফিয়ে কিন্তু ক্যান্সার বাড়তে থাকে। ক্যান্সারের এই ধরনটা থেকেই আসলে যেই ব্যাপারটি আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার যেই মূল নীতি, ক্যান্সারকে যদি সম্পূর্ণরূপে কিওর করতে হয় তাহলে যেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে খুব দ্রুত ক্যান্সারের যথাযথ চিকিৎসা। উদাহরণটা আমি এইভাবে দিতে পারি যে আপনি দুপুরে ক্ষুধা লেগেছে, আপনার ক্ষুধা নিবারণ করবেন, আপনার হাঙার প্যাং শুরু হয়েছে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আপনাকে এখনই খাবার দিতে হবে। আপনি খুঁজছেন যে এই অঞ্চলে সর্বোত্তম খাবার কোনটা, আপনি খুঁজছেন সবচাইতে দামি সবচাইতে ভালো রেস্টুরেন্ট কোনটা। আপনি যদি সবচাইতে ভালো রেস্টুরেন্ট খুঁজতে থাকেন তাহলে আপনি কিন্তু খুঁজতে 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 আপনার সময় যাবে। কিন্তু আপনি যদি ডাল ভাত, ভর্তা ভাত, ভাজি ভাত আপনি যদি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে, যদিও আপনি টেস্ট সেই লেভেলে হয়তো বা পাবেন না। অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রেও ব্যাপারটি আসলে ঠিক সেরকম। অর্থাৎ আপনার ক্যান্সার যখন হয়েছে আপনি এটা চিকিৎসা করবেন, চিকিৎসা অতি উত্তম বা অতি পারফেক্ট খুঁজতে যাবেন না। আপনার যদি সন্দেহ হয় বা আপনার যদি মনে হয় যে চিকিৎসাটি ভুল আছে কিনা, সঠিক আছে কিনা, আপনি আরেকজন ডক্টরের মতামত নিন, কিন্তু আপনি চিকিৎসা শুরু করে দিন। চিকিৎসা শুরু করতে দেরি করার অর্থ হচ্ছে আপনার রোগটি আপনার শরীরের মধ্যে ছড়িয়ে যাওয়া। আমাদের বিখ্যাত একজন স্যার, জনৈক স্যার, তিনি বলতেন যে যে সকল রোগীর লোকেরা শিক্ষিত তাদের চিকিৎসা হয় না, তাদের ক্যান্সার চিকিৎসা হয় না। কেন তিনি এ কথাটা বলতেন? আমরা যতদূর বুঝেছি তিনি এ কথাটি বলতেন এই কারণেই যে তারা বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রদান করে, বিভিন্ন জন বিভিন্ন রকম মানে সবচাইতে ভালো যে অপশনটা, সবচাইতে পারফেক্ট চিকিৎসা, অতি উত্তম যে চিকিৎসা, সেটা নেওয়ার জন্য বিভিন্নভাবে রোগীকে পরামর্শ দেয় এবং আলটিমেটলি রোগী কিন্তু ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করতে হয়। আলটিমেটলি রোগী কিন্তু যথাসময়ে যথাযথ চিকিৎসাটি গ্রহণ করতে পারে না, যেটা ক্যান্সার চিকিৎসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার হাতে 100 টাকা আছে, আপনি চাইলেন একটা বিরিয়ানি খাবেন, বা আপনার হাতে 200 টাকা আছে, একটা বিরিয়ানি খাওয়ার মতো আপনার কাছে টাকা আছে।
তো আপনি যদি মনে করেন যে আপনি বিরিয়ানি খাবেন, তাহলে আপনার অন্য 2 বেলা আপনার খাওয়া হয় না। তাহলে আপনি কি করবেন? আপনার তো 3 বেলা পেট ভরা লাগবে। তাহলে আপনি কি করবেন? আপনি কি শুধু বিরিয়ানি এক বেলা বিরিয়ানি খাবেন, নাকি 3 বেলা ডাল ভাত ভর্তা ভাত খাবেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই জানতে চাই। তো প্রিয় দর্শক, ক্যান্সারের চিকিৎসাটাও ঠিক সেরকম। আমরা অতি পারফেক্ট, অতি উত্তম চিকিৎসা আমরা চাই না। 100% ভালো চিকিৎসা আমরা চাই না। দুনিয়াতে 100% ভালো কোনো কিছু নেই। আপনার সামর্থ্য নাই, আপনি গরিব মানুষ, আপনি চিন্তা করবেন আপনার টোটাল চিকিৎসার ডিউরেশনটা, আপনার টোটাল চিকিৎসার কস্ট আপনি সরকারি হাসপাতালে কতটুকু আপনি বেয়ার করতে পারছেন। আপনি যদি একদম হতদরিদ্র হন, সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা গ্রহণ করুন, কিন্তু আপনি দ্রুত চিকিৎসাটা গ্রহণ করুন, বা আপনার হাতের নাগালের মধ্যে চিকিৎসাটা গ্রহণ করুন, বা আপনি যেখানে আপনি সুবিধা সেখানে চিকিৎসাটা গ্রহণ করুন। আপনার আর্থিক সীমাবদ্ধতা থাকলে সেটা আপনি ডক্টরকে বলুন। এইভাবে আপনি আপনার পুরো ট্রিটমেন্ট কস্টটা আপনি চিন্তা করবেন, এবং কস্ট অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন। আপনি শ্রীলঙ্কায় গেলেন, আপনি ইন্ডিয়াতে গেলেন, আপনি থাইল্যান্ডে গেলেন, আপনি ইউকেতে ইউএসএতে গেলেন চিকিৎসা করানোর জন্য। মনে রাখবেন, ক্যান্সারের চিকিৎসা একদিনের জন্য না। আপনি যত বড় ধনীই হন না কেন, অনেক বেশি ধনী হলে সেটা আলাদা কথা, বাট আমরা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তও যদি হই, তাও কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু সর্বস্ব হারিয়ে যায় শুধুমাত্র এই কারণে, একজন ক্যান্সার রোগীকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার চিন্তায় তারা কিন্তু অনেক ব্যয়, মানে অযাচিত ব্যয় করে ফেলে। আজকে একজন রোগীর অভিজ্ঞতার কথা শুনতেছিলাম। তিনি ঢাকায় যেয়ে তিনি এক সরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন, তাও তার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অথচ মানে শুধুমাত্র কেমোথেরাপি, তাও সরকারি ওষুধপত্র আছে এর মধ্যে, তাও তিনি হচ্ছে সেখানে গেছেন, খাওয়া দাওয়া করছেন, পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করছেন, তিনি থাকছেন সেখানে, ওষুধপত্র কেনা লাগছে। তো সেখানে যেও কিন্তু তার তার কিন্তু আপনি যদি নিজ শহর থেকে অন্য অঞ্চলে যান, অন্য দেশে যান, অন্য সিটিতে যেয়ে আপনি চিকিৎসা নিতে চান, তাহলে কিন্তু আপনার চিকিৎসা ব্যয় বেড়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে কখনো মানে চিকিৎসা শুরুর পরে কনফিউশনে থাকা যাবে না। আপনি চিকিৎসা শুরুর আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নেবেন। আপনি একজন দেখালেন, 2জন দেখালেন, 3জন ডাক্তারকে দেখালেন, এরপরে যার যার প্রতি আপনার মনে হবে যে তিনি আপনাকে ভালো চিকিৎসা দিতে পারেন, তাহলে আপনি তার কাছে চিকিৎসাটা কন্টিনিউ করবেন। এবং আপনি যখন চিকিৎসা কন্টিনিউ করবেন, আপনি যখন চিকিৎসাটা যথাসময়ে যথাযথভাবে শেষ করতে পারবেন, তখনই কিন্তু আপনি হচ্ছে একটা লজিক্যাল ডিউরেশন থাকে একটা ট্রিটমেন্টের, এবং ক্যান্সার চিকিৎসার কিন্তু একটি শেষ আছে, ক্যান্সার জার্নির কিন্তু একটি শেষ আছে। এই লজিক্যাল টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে আপনার চিকিৎসা সম্পন্ন করতে হবে, এটা মাথায় রাখবেন। চিকিৎসা নিতে যে আপনি যদি দেখাচ্ছে ইন্ডিয়াতে গেছেন, একবার যে আর যেতে পারতেছেন না, ফলো আপ করতে পারতেছেন না আপনার রোগী, দেশেও কোনো ডাক্তারের উপর আপনার ট্রাস্ট নাই, বা দেশেও আপনি এমন ডক্টরের কাছে গেলেন তারা বললো আপনি বিদেশেই দেখান, মানে আপনার ক্ষতিটা তো হলো আপনার, মানে আপনি ট্রিটমেন্ট ইন্টারাপশন হলো আপনার। ট্রিটমেন্ট ইন্টারাপশন হলে তখন তো আপনি আর চিকিৎসা দিয়েও তো আপনার জন্য খুব বেশি লাভ হবে না। আপনি যত ভালো চিকিৎসাই দেন না কেন, আপনাকে টাইমলি দিতে হবে। টাইমলি যে চিকিৎসাটা দিতে পারবেন সেটাই আপনার জন্য অতি উত্তম, অতি পারফেক্ট চিকিৎসা। টাইম হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা মাথায় রাখবেন, যে টাইমের বাইরে যে আপনি রোগটা ছড়িয়ে গেল, স্টেজ 2 ছিল, স্টেজ 3 ছিল, সেখান থেকে আপনার রোগটা ছড়িয়ে স্টেজ 4 হয়ে গেল, আপনি অতি উত্তম, অতি পারফেক্ট চিকিৎসা আপনি শনাক্ত করতে করতে যে আপনি হচ্ছে অনেক দেরি করে ফেললেন, তাহলে এটা আপনার জন্য অতি উত্তম না, অতি অধম চিকিৎসা হলো। এটা আপনার জন্য ভালো চিকিৎসা হলো না। আপনি গরিব মানুষ, আপনি খুবই অল্প টাকার মধ্যে চিকিৎসা করতে চান, দ্রুত করে ফেলুন। আপনার সামর্থ্যের মধ্যে আপনি দ্রুত চিকিৎসা শেষ করে ফেলুন, এটাই আপনার জন্য অতি উত্তম চিকিৎসা, পারফেক্ট চিকিৎসা। তো প্রিয় দর্শক, আমি উদাহরণ দিতে চাই, যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আসলে গ্যারান্টি বলে কিছু নেই। মনে করেন যে আপনি আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার প্রাইমারি স্টেজে অলমোস্ট 100% কিন্তু ভালো হয়ে যায়, অলমোস্ট 100%, এটা গাইডলাইনের কথা, এটা গবেষণায় প্রমাণিত। কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কিনা সেটা তো আর গ্যারান্টি দিয়ে বলা যাবে না। 10 জনের মধ্যে 9 জনই ভালো হয়ে যাচ্ছে,
কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কিনা এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। আপনি যে চিকিৎসাই নেন, তারপরে আপনার রোগটা যদি ফিরে আসে, 10 জনের মধ্যে একজন যার ফিরে আসবে, সেই ব্যক্তিটি যদি আপনি হন, তাহলে এটার উপরে তো কারোর হাত নেই। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপরে ভরসা করতে হবে। এবং আমাদের দিক থেকে যেটা করণীয়, আমরা যত দ্রুত সম্ভব যথাযথ আমার সামর্থ্যের মধ্যে নিয়মিত ফলো আপ করতে পারবো, সেরকম জায়গায় আপনি যথাযথভাবে চিকিৎসাটা শেষ করবেন দ্রুত, তাহলে আপনি একটা ভালো ফলাফল আশা করতে পারবেন এবং চিকিৎসার মাধ্যমে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ চাইলে। সাদ্দাম হোসেন প্রশ্ন করেছেন, স্যার চিকিৎসার পরে ক্যান্সার শরীরে থেকে গেলে উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ। ক্যান্সার আসলে আমরা ক্যান্সারকে কিউরেবল ডিজিজ বলি। এখানে কিন্তু স্টেজিংয়ের একটি ব্যাপার আছে। আপনি স্টেজ 4-এ একটি ক্যান্সার নিয়ে এসে আপনার কিউরেবিলিটির চান্স কিন্তু অনেক কমে যায়। স্টেজ 1 to 2-তে যেটা 80 to 90% হয়, স্টেজ 4-এ সেটা কিন্তু 10 to 20% হয়ে যায়। অর্থাৎ আপনি দেখেন যে প্রায় 70% আপনার সার্ভাইভাল রেট কিন্তু কমে গেল, প্রায় 70% কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনাটা কমে গেল শুধুমাত্র দেরি করার কারণে। আপনি একই মানুষ, একই রোগ, একই চিকিৎসা, বরং আরও বেশি চিকিৎসা নিলেন, কিন্তু রোগটা ছড়িয়ে যাওয়ার পরে আপনি দূরীভূত করতে পারবেন না। হয়তো আপনার রোগটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু একটা কিউরেবল ডিজিজকে আমরা ইনকিউরেবল করে ফেলতেছি। যাদের পরিবারে অতি শিক্ষিত মানুষ আছে, যাদের পরিবারে অতি সচেতন মানুষ আছে, যাদের পরিবারে মানে অতি মতামত দানকারী মানুষ আছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারাই কিন্তু এই মানে এ বিষয়ে বেশি সাফারার, এবং তারাই কিন্তু যথাযথভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, এবং অতি উত্তম চিকিৎসা খুঁজতে যেয়ে কিন্তু তারা দেরি করে ফেলেন এবং আপ স্ট্রেস করে ফেলেন, এবং পরবর্তীতে দেখা যায় যে সেই পেশেন্টগুলো রিকারেন্স হয়, সেই পেশেন্টগুলো ট্রিটমেন্ট দিয়েও ভালো হয় না, এবং আলটিমেটলি তাদের একটি ধারণা জন্মে যে দেশে ক্যান্সারের চিকিৎসা নেই, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, ক্যান্সারের মৃত্যু অনিবার্য। এই ধারণাগুলো তাদের মাঝে বদ্ধমূল হয়। কিন্তু আসল কারণ যে তারা চিকিৎসা নিতে দেরি করেছেন, অতি উত্তম অতি পারফেক্ট চিকিৎসার জন্য তারা যে দেরি করেছেন, বিভিন্ন দেশে দেশে ঘুরেছেন, সে কথাটাগুলো কিন্তু তারা চিন্তা করেন না। তো প্রিয় দর্শক, আমি আজকে এই ফ্যাক্টটি, আমি বাস্তবতাটা আমি দেখছি আমার রোগীদের মধ্যে, আমি দেখতেছি। আমি যখন আমি ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, তাই আমি এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বললাম। আশা করি আপনাদের পরিচিত যেসব মানুষ আছে তাদের প্রতি আপনাদের একটাই পরামর্শ হবে যে যত দ্রুত সম্ভব শনাক্তকরণ করেন এবং যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। শুধুমাত্র এই পরামর্শটুকু আপনার আশেপাশে মানুষকে দিবেন। তানজিদুল আমিন সামিউল তিনি বলেছেন, কোলন ক্যান্সারের জন্য খাবার কি খেতে হবে, কি খাওয়া যায়? আচ্ছা, খাওয়ার আসলে ক্যান্সার রোগীর ক্ষেত্রে, শুধু কোলন ক্যান্সার নয়, সব ক্যান্সারের ক্ষেত্রেই খাবার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে সিদ্ধ করা খাবার আপনি খাবেন। পচা, বাসি, ফরমালিনযুক্ত বা বাইরের খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। মিতা খানম তিনি বলেছেন, লিম্ফ নোডে সরালে ওভারিয়ান ক্যান্সার ভালো হতে পারবো, 3বার অপারেশন করেছে, এখন কেমো চলতেছে, ঢাকা সিএমএইচ। হ্যাঁ, ধন্যবাদ। ওভারিয়ান ক্যান্সার একটি কিউরেবল ক্যান্সার। আশা করি আপনার ভালো রেসপন্স হলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। দোয়া করি আপনার জন্য। মোহাম্মদ শরীফ আহমেদ বলেছেন, করসল পাতা কতটা উপকারী? আমি এই বিষয়ে আরেকটি সেশন করেছিলাম, আমি সেখানে বলেছি যে এখানে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে উপকারী কিছু ব্যাপার এসেছে, বাট এখনও গবেষণা চলছে বা এটা ডোজ সম্পর্কেও জানা নেই। তো এক্ষেত্রে এটা না খাওয়াটাই নিরাপদ, বা এটা যদি খানো তাহলে আপনার কন্টিনিউয়াস আপনার নর্মাল যে চিকিৎসা, যেই প্রমাণিত চিকিৎসা, সেটার পাশাপাশি আপনি খেতে পারবেন, কিন্তু এটার উপর ভরসা করে খাওয়ার কিছু নেই। হৃদয় তিনি লিখেছেন যে, স্যার কোলন ক্যান্সার গ্রেড 2 স্টেজ 3 এমএসআই হাই লেন্স সিন্ড্রোমের বিষয়টা যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এমএসআই হাই এইটা আসলে একটি ভালো ইন্ডিকেটর যে আপনার কেমোথেরাপি দিয়ে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। আর গ্রেড 2 স্টেজ 3 মানে এটি লোকালি অ্যাডভান্সড স্টেজ, কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 3তেও এটা কিউরেবল। অতএব আপনি দ্রুত অপারেশন করেন এবং অপারেশনের পরে আপনি চিকিৎসা গ্রহণ করেন, আশা করা যায় আপনি মহান রব্বুল আলামিন চাইলে আপনি ভালো হয়ে যেতে পারেন।
প্রিয় দর্শক, আমি আজকে ক্যান্সার আনসার লাইভে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা সবাই শুনেছেন এবং আপনারা নিজ নিজ স্থান থেকে মানুষের প্রতি এই উপদেশ দিবেন এবং নিজের আপনজনদেরকে এই উপদেশ দিবেন যে তারা যাতে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অত্যাধিক বাস বিচার বা অতি উত্তম খুঁজতে যেয়ে দেরি করে না ফেলে এবং যথাসময়ে ক্যান্সারের চিকিৎসাটা গ্রহণ করে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আজকে লাইভে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।